আসসালামু আলাইকুম। আজকের গল্পটা একজন মেয়েকে নিয়ে। মাত্র ১৯ বছর বয়সে জায়গা করে নিয়েছে উইমেন্স বিশ্বকাপের বাংলাদেশ দলে। তিনি হলেন সুমাইয়া আক্তার, আমাদের ময়মনসিংহের গর্ব। এই ঐতিহ্যবাহী ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের প্রতিদিনের ঘাম, করোনার সময়ের নদীর ওই পারে গিয়ে কঠিন পরিশ্রম, এই সব কিছুর পিছনে ছিল তার প্রথম কোচ সুমন্ত দা। আজ আমি এসেছি সেই সুমন্ত দার কাছেই। আজকে জানতে চাইব সুমাইয়ার যাত্রাটা কেমন ছিল এই ছোট্ট শহরের মাঠ থেকে বিশ্বমঞ্চে, আর ময়মনসিংহের মেয়েদের ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই আলোচনা করব আজকের এই ব্লগে। আপনারা দেখতে থাকুন, ব্লগটি থেকে হয়তোবা আপনারা অনেক অনুপ্রেরণা পেতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গো। দাদা কেমন আছেন? আছি, ভালোই আছি। একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করলেন, কেমন চলছে একাডেমি? অনেক পরীক্ষা তো অনেক ছেলেদের, এই জন্য একটু কম আসতেছে। আশা করি আর ১০-১৫ দিনের ভিতরে ২৫-৩০ দিনের মতো আবার আশা করবে। মানে আগের একটা পরিবেশ ছিল না জমজমার, ওটা ফিরে আসবো আর কি। মাত্র ১৯ বছর বয়সে উইমেন্স বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছে সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তারের প্রথম কোচ আপনি, এবং আপনি অনেক পরিশ্রম করেছেন। সুমাইয়া আক্তারও আপনার সাথে পরিশ্রম করেছে, যার কারণে সে এত দূর গিয়েছে। এই সুমাইয়া আক্তারকে নিয়ে আজকে আমরা কথা বলবো। সুমাইয়া আক্তার আমাদের গর্ব, ময়মনসিংহের গর্ব। শুধু ময়মনসিংহ না, সারা বাংলাদেশের গর্ব, মেয়েদের একটা অনুপ্রেরণা। সুমাইয়া প্রথম কবে এবং কিভাবে ক্রিকেটে আসলো? সুমাইয়া আজকে থেকে প্রায় ৮-১০ বছর হয়ে গেছে। ৮-১০ বছর হয়ে গেছে। আমার প্রথম আসা একদম ছোট অবস্থা। হ্যাঁ, আর বাবা দিয়ে গেছে অনেক বাধা বিপত্তির মাঝে, কিন্তু এখানে আসছে। আর নানা দাদা কেউ এই ব্যাপারে কোনোরকম সাপোর্টই ছিল না। শুধুমাত্র বাবার কারণে আজকে ও এ পর্যন্ত আসছে। আর বাবা কঠোরই ভাষায় যে না আমার মেয়ে খেলবে, কারণ সেই আগের সময়টা নাই। এখন মানুষ অনেক উপরে চলে গেছে, আধুনিকতার ছোঁয়া পাইছে, ওকে আমি খেলাবো। তার বাবার একটা প্রচণ্ড ইচ্ছার কারণে সে আমার এখানে নিয়ে এসে পরে আমি দেখতে পারলাম যে তার যখন ব্যাটিং দিয়ে থাকে তার বেসিক খুব সুন্দর। পরে আমার একটু ইজি লাগলো না মেয়েটার কাজ হইতে পারে। পরে আমি শুরু করি তাকে নিয়ে প্র্যাকটিস করা। আপনি কিভাবে তাকে খুঁজে পান বা কোচিং শুরু করেন তাকে দিয়ে? এটা আসলে ওর বাবা আমাকে চিনতো না। ও মূলত কাউন্টি ক্লাবে কাজী ভাই কাছে যায়। কাজী ভাই তখন বললো ওকে যে আমি তো মেয়েদেরকে প্র্যাকটিস করাই না, একজনই আছে ও করায়, তো সুমন্ত করায়, তো ওর কাছে নিয়ে যাও। পরে ওর বাবা আমার নিয়ে আইছে। নেওয়ার পরে আমি আরে দেখি এবং আরে বলি যে সাইফুল ভাই, ওর বাবার নাম সাইফুল ভাই, আপনি ওর সরঞ্জাম যা আছে কিনা দেন, এবং কালকে থেকে তারে করতে কর মাঠে, একটা দিন যে নষ্ট না করে, কালকে থেকে সেই করুক। পরে আমার কাছে দিয়ে যায়, পরে আমি তারে কন্টিনিউ করি আর কি। প্রথম দিকে কি তার ভিতরে আলাদা কিছু দেখেছিলেন? অবশ্যই, যেটা একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, তার আসলে যে তার ভিতর যে আকাঙ্ক্ষাটা ছিল এবং একটা যে ইচ্ছা প্রকট ছিল, এবং তার বেসিকটা এত সুন্দর ছিল, আমি বুঝতে পারছি যে এর ধারা কাজ হতে পারে। তখন আমি আলাদা হয়ে তার প্রতি একটু কেয়ার নেওয়ার চেষ্টা করলাম। তো কালকে বলছিলাম আমি যে করোনার সময় ওকে যে সাপোর্টটা দিচ্ছি আমি, এবং যে নকগুলা করছে আমার নাকি ওটার ইয়েতে আসে এখন পর্যন্ত তার বেসিকগুলো অনেক স্ট্রং রয়েছে, এবং সে এখন ব্যাটে বলে মিট করে সুন্দর দেখার মতো আর কি। সার্কিট হাউস মাঠে অনুশীলনের অভিজ্ঞতা কেমন ছিল? সার্কিট হাউসের মাঠে ওটাই তো আসলে সবচেয়ে বেশি তার জীবনের ইম্পর্টেন্ট জায়গা আর কি। এখান থেকে সে অনেক কিছু পাইছে। শুধু আমি তো করেছি, আমার পাশাপাশি অনেক ছেলেরা সাপোর্ট দিছে ওকে। আমি বলেছি ও আরে 50টা বল নক করাও, মানে সবাই উৎসাহের সহিত ওকে প্র্যাকটিস করাইছে, কোনো রকম দ্বিধাবোধ করে নাই আর কি। সার্কিট মোটর সাপোর্ট দিছে, এবং আমি যখন কোথাও ম্যাচে আয়োজন করতাম ছেলেদের, ওকে ওই একাডেমি বা ওখানে আমি আগাম বলে দিতাম যে আমার একটা মেয়ে খেলবে আমার একাডেমি থেকে, আপনার আপত্তি আছে কিনা? স্টেট বলছে না না না, কোনো আপত্তি নাই, খেলুক। এই কাজগুলা করাতে মনে হয় ও অনেকটাই হয়েছে আর কি, অনুপ্রাণিত হয়েছে আর অগ্রসর হয়েছে, ম্যাচ টেম্পারমেন্ট বাড়ছে এগুলো করাতে। করোনার সময় নদীর পাড়ে গিয়ে ট্রেনিং করার সেই স্মৃতি একটু বলবেন? আসলে করোনার কথা, এটা একটা খুব ইম্পর্টেন্ট সময়, ইম্পর্টেন্ট জায়গা, এটা না বললেই নয়। করোনার সময় আসলে মানুষই তো বেরোতে পারছে না, আর প্র্যাকটিস তো দূরের কথা। আমি বাসা থেকে আইসি, কোনো রকম আইটে আসছি, নদীর পার পর্যন্ত আসছি, পার পর্যন্ত পুলিশে বাধা দিছে, পুলিশে বাধার সম্মুখীন হয়েছি। পরে আমাকে বলছি আপনি কোথায় যাবেন, এই করোনার সময় কোনো মানুষ বেরিয়েছেন, আপনি বেরিয়েছেন কেন? আমি বললাম যে আমার মামা অসুস্থ, আমাকে যেতে হবে। এই নিহাও উনি মরণাপন্ন, ওই এক্সকিউজ দেখাইয়া গেছি। পরে সুমাইয়ার আব্বা ওই দিক দিয়ে হুন্ডা নিয়ে সুমাইয়া নিয়ে আসছে, আসার পরে দাদা এই সুমাইয়া নিয়েছে, আপনার কী করেন।
ঠিক আছে কোনো সমস্যা নাই, একটু ফিজিক্যালি কাজ করো, কিন্তু নক করো বল। 6টা বল আমাকে দিছে, 6টা বল দিয়ে আমি প্রতিদিন 350-400 বল তাকে নক করাইছি। 6টা বল দিয়ে? 6টা বল দিয়ে। আচ্ছা, নদীর ওপারে কি প্র্যাকটিসের কোনো সুযোগ সুবিধা ছিল? সুযোগ সুবিধা কিচ্ছু না, শুধু চর বালি, ওইটা আমাদের শুধু একটা নকিং এরই বের করছিলাম আমি খুঁজা যে এই জায়গায় সম্ভব, শুধু ওইটুকুই, নাহলে অন্য কোনো ফেসিলিটিস কিচ্ছু নাই। শুধু রানিং করার ক্ষেত্রে খুব ভালো, যে বালু মেয়েদে রানিং করলে রানিং এরিটাও বাড়ে, পেশা শক্তিটাও হয় ওইখানে করা, প্র্যাকটিসটা করার পরে ওই নক করার পরে আমি বলছি তুমি এখন 20 মিনিট রানিং করবো, এটা আমাদের 20 মিনিট রানিং করলে এনাফ। সে 20 মিনিট রানিং করছে, আমার কথা শুনছে, সর্বোপরি তার সব ইম্পর্টেন্ট জায়গা হয়েছে ও সে কথা শুনছে, আমি যে কথাটাই বলছি সে অক্ষর অক্ষরে পালন করছে, যার ধরুন আজকে এই অবস্থায় আছে। এবং একটু কথা না বললেই নয়, লেভেল ওয়া এই যখন আমি করি ঢাকাতে, তখন একটা প্রোগ্রামে তো 15-20 জন থাকে, হ্যাঁ, এক জায়গায় যায় যে আপনার কি ওই ব্যক্তি, আপনি কি করবেন লেভেল এ করার পরে? তখন আমি বলছিলাম লেভেল এ করার পরে আমি তো একাডেমি করবই, এবং আমার ইচ্ছাও আছে আমি 1টা বা 2টা আমি ন্যাশনাল টিম বের করবই প্লেয়ার, যে আল্লাহ এটা আমাকে পূরণ করছে, যে 1টা কেন 2টা মোটামুটি বলা যায় যে ন্যাশনাল টিমে আছে। আচ্ছা দাদা, আপনি কি মনে করেন করোনার সময় সুমাইয়া যে প্র্যাকটিসটা করছে এইটা ওর টার্নিং পয়েন্ট ছিল নিজেকে তৈরি করা? 100%। এটা তার একটা বিশাল একটা টার্নিং পয়েন্ট। এবং ওইখান থেকে করোনার পরে তখন বৃষ্টি ছিল এই ছিল, করোনার পরে আমি তাকে পাক্কা না যে কাজটা করাইছি, আমি নিজে দাঁড়াই থেকে তারে অফ ব্রেক বল খেলাইছি, লেগ ব্রেক বল খেলাইছি, পেস বল খেলাইছি, অলিনা সব মিলে জিলে খেলানো হয়েছে তাকে। ওটাই তার জন্য সবচেয়ে জীবনের ইম্পর্টেন্ট জায়গা ওই সময়টা। তখনকার আর্থিক বা সামাজিক বাধা কি কি ছিল আপনি মনে করেন? সামাজিক বাধা আসলে ওর তরফ থেকে অনেকগুলো বাধাই ছিল, না দাদা ওরা আসলে ওরকম ইন্টারেস্টেড ছিল না। সবাই বলছে মেয়েরা বা কেন ক্রিকেট খেলবে, ও ইয়ে যাবে মাদ্রাসা যাবে, নামাজ কালাম করবে, পড়বে হুজুরের কাছে, এটা ছিল। যদি ওর বাবা এখানে একটা বিরাট বড় সাপোর্ট, আর বাবা সে কঠোর ছিল এই বিষয়ে, যার দরুন এটা সম্ভব হয়েছে। বর্তমান সমাজে মেয়েদের ক্রিকেট নিয়ে কিভাবে দেখে বা আগে কিভাবে দেখতো? অনেক আসলে এটা আসলে আমাদের জন্য একটা ব্যাডই। অন্যান্য জেলাগুলো অনেক আগে গেছে, বিভাগগুলো অনেক আগে গেছে, এখানে আমরা এর ধারে কাছেও নাই, কারণ বিভাগ নিয়ে কাজ করি তো। অন্যান্য দেখছি অনেক প্লেয়ার এসে গেছে, বাট আমাদের ময়মনসিংহে হাতে গোনা 2-3টা প্লেয়ার আছে মাত্র। বিভাগ ধরতে গেলে বিভাগ ধরাটা ঠিক না, যেহেতু আমরাই বিভাগ, ময়মনসিংহ দিয়েই বিভাগ, ময়মনসিংহের পাইপলাইন নাই বলতে গেলে। সুমাইয়ার পরিবার কেমন সাপোর্ট দিয়েছে সুমাইয়াকে? খুব ভালো, অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক অর্থনৈতিকভাবে এইভাবে। ওর যখন যেটা লাগছে ওর বাবা সব সাপোর্ট দিচ্ছে, সব। যখন একটা ব্যাট ভেঙে গেছে তাৎক্ষণিক ব্যাট নিয়ে এসে, একটা ট্রাউজার একটা জায়গা 3টা ট্রাউজার কিনে দিচ্ছে ওর বাবা, প্রচণ্ড সাপোর্ট দিছে। খাবার দাবার ব্যাপারে ওর খুব কেয়ারফুল ছিল, কখন কি লাগবে, কখন কি খেতে হবে, সব কিছু এভরিথিং। সুমাইয়ার পরিবার সুমাইয়াকে যে সাপোর্টটা দিছে, এই সাপোর্টটা যদি অন্য মেয়ে যারা ক্রিকেট আছে বা ক্রিকেট খেলতেছে তাদেরকে সাপোর্ট দেয়, তারাও কি একটা পর্যায়ে যেতে পারবে? নিঃসন্দেহে অনেকগুলো মেয়ে তো এটার জন্য আগাইতে পারতেছে না অর্থ হিসাবে। সাপোর্ট আমি বলে দিই, আমার এখানে কয়েকদিন আগে 2টা মেয়ে আসছিল, আমি ওদের মোটামুটি দূরের দিকে ওদেরকে বলছি যে তোমরা একদম রেগুলার আসবা, কোনো সমস্যা আমি প্র্যাকটিস করাবো। ডেকে নিয়ে বলছিলাম যে তোমরা একটু অর্থনৈতিক দায়ী করবা, বা আমারে বলবা যে আমাদের কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো পূরণ করতে পারলে বাকিটা আমি দেখবো। ধরা পরবর্তী তার কী করতে হবে না, মনে হয় অর্থনৈতিক অবস্থা খুব একটা না, যার জন্য এখন একটু গ্যাপ মারছে, তারা আসতেছে না। যদি আমি একটু যোগাযোগ করবো একদিনের ভিতরে, দেখি ওরা কী অবস্থায় আছে, কথা দিল কেন এটা এরকম হইতেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বিশেষ করে দারিদ্র সীমার নিচে যেসব পরিবার আছে সেই সব মেয়েরাই কিন্তু ক্রিকেটে আসে, ওইখানে মেধাটাই বেশি। কিন্তু ওরা আসলে প্রতিভা তো অনেক আছে, প্রতিভা জন্ম দিতেছে অনেক, কিন্তু প্রতিভা লালন করার তো কেউই নাই। সমস্যা ওই জায়গায়, আমরা প্রতিভা লালন করার মতো লোক পেয়েছি না। একটা মিছিল মিটিংয়ে ওরা টাকা ইনভেস্ট করবো, বাট কিন্তু খেলাধুলা একটা ভালো খাতে কখন আসতে চায় না। আমি কত লোকের বলছি যে আপনারা খেলাধুলা খাতে কিছু ইনভেস্ট করেন, বাই করেন, আপনার টাকা দেওয়ার দরকার নেই তো, আমি 2টা বল দেন, একজন একটা নেট দিও, একটা দিও। এরপর বলতেছে যে দেখি কয়েকদিন মধ্যে তোমার এটা ব্যবস্থা করো। পরবর্তীতে আর নক করলে নয় করতে পারতেছি না, পরবর্তী পরে তার মনে চায় না যে তার কাছে দিতেও পারে চাই এই বিষয়টা নিয়ে। সুমাইয়ার খেলোয়াড়ি বৈশিষ্ট্য, কোন শট, কোন মানসিকতা, কোন গুণ তাকে আলাদা করেছে আপনার কাছে? সুমাইয়া অবশ্যই 2-3টা শটে খুব পারদর্শী। একটা হচ্ছে কাভার ড্রাইভটা খুব সুন্দর খেলে, সুইপ শটটা ভালো খেলে, এবং ডাউন দিকের যে লেফটের সাইড শটটা খেলে ওটা খুব সুন্দর দেখার মতো। কারণ আমি নিজ চোখে দেখছি তো, আর টোটাল ম্যাচগুলা
অনেকগুলো ম্যাচের সাথে আমি সাক্ষী, যেহেতু বিভাগ টিমের সাথে থাকি, আমি জড়িত থাকি। আর নামার অর্ডারটাও আমি পাল্টাই দিছি একটা সময়, 6 নাম্বার 7 নাম্বার নাম, তো পরে চিন্তা করলাম এই মেয়ের যদি এই টাইমে নামায়, তখন আমি হেড কোচ ছিলাম না, হেড কোচ আরেকজন ছিল, তার নামটা আমি বললাম না, তাদের ছোট করতে চাই না। আর তখন আমি হেড কোচ ছিলাম, চিন্তা করলাম যে এর উঠানো রাস্তায় একটাই ওপেনিং দিয়ে দিই, ওপেনিং জায়গার মধ্যে ওই জায়গাটা যদি ফল্ট করে তা কোনো একটা কথাটা তো আসবে না, কিন্তু 1-2 ডাউন খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গা ফল করলে টিমের একটা বাড়তি প্রেশার, একটা সমালোচনার সম্মুখীন হয়ে যেতে হয়। আমি তখন তাকে চিন্তা করলাম যে ও ওপেনিং খেলে, আমি তাকে দেখে নিয়ে বুঝি খেলতে পারবা, সাহস আছে, স্যার নামাই দেন। আর যে প্রথম ম্যাচটা বোধহয় 20 না 30 করছিল, পরবর্তী ম্যাচেই ঢাকার সাথে 87 একটা ইনিংস খেলছে দৃষ্টিনন্দন, যেখানে ফাইম বেস হলো ওই যে ক্রিকেট বোর্ডের উনি সবাই প্রেজেন্টেশনের সময় সবাই একসাথে দাঁড়া করায়া বলছে, এই দেখো তো ওই মেয়েটা কি তোমাদের সবার সাথে ছোটো কিনা, স্যার সবার সাথে ছোটো, দেখো কেমন একটা ইনিংস খেলছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে তখন। দাদা, তাহলে বলতে হয় আপনার বুদ্ধিমত্তা আর সুমাইয়ার সাহস ওকে এই জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, 100%। বুদ্ধির কথা আসলে বলবো না, আমি এটা মানে চেষ্টা করছি, ওকে উঠানোর চেষ্টা করছি। ছোট থেকে জাতীয় দলে ওঠার যাত্রাটা কতটা কঠিন ছিল? অবশ্যই কঠিন ছিল। ও একবার যাদের ডিমে আইসাও বাদ পড়ছে, লাস্ট যেটা পাইছে ও অবশ্যই ঢাকার লেগে বড় দুইটা টিমের সাথে রান মাইরা এবং সিলেটে তাদের ক্যাম্পিংয়ে ম্যাচই ছিল, ও ম্যাচগুলো সে ভালো খেলছে, যার দরুন তার রাস্তাটা অনেকটা সহজ হয়ে গেছে। যেমন মোহাম্মদের সাথে সেঞ্চুরি মারছে, আবানের মতো টিমের সাথে প্রায় 80 আপ রান করছে, এই দুইটায় তাকে সহজ করে দিচ্ছে ন্যাশনাল টিমে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য। ময়মনসিংহ থেকে জাতীয় দলে জায়গা করে নেওয়া এটা অন্য মেয়েদের জন্য কতটা অনুপ্রেরণাদায়ক হবে? তো অবশ্যই হবে, কিন্তু মেয়েরাই তো আগাইতেছে না, এটাই তো সমস্যা। আমার তো মানে খুব লাগে যে অন্তত 2-3টা মেয়ে যে টপ লেভেলে খেলছে, এদেরও দেখে তো এদের হওয়া উচিত। যেন আমাদের একজন ন্যাশনাল টিমে আছে, একজন খেলতেছে মূল ন্যাশনালে, ওই ধরতে গেলে তো বিভাগ, যদি আমরা বিভাগ চিন্তা করি, মূল ন্যাশনাল ক্যাপ্টেনই তো আমাদের, ঠিক আছে, জ্যোতি। এবার টপে একজন ব্যাটিং করে খুবই ভালো, স্বর্ণ আক্তার, এদেরকে দেখেই তো আমরা করতে পারি যে না, এরা পারলে আমরা পারবো না কেন? এই ধর আসলে মন মানসিক থাকতে হবে, মন মানসিক না তৈরি হইলে তো আমি করতে পারবো না। আপনার ছাত্রী বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আপনার নিজের অনুভূতি কি? অবশ্যই ভালো, আপনি প্রথম কোচ হিসেবে তো অবশ্যই একটা অনুভূতি জাগে, যেটা আমার একটা মেয়ে যেতেছে ওয়ার্ল্ড কাপে, অবশ্যই ভালো লাগতেছে। ও ওর প্রতি একটা সুন্দরী রইলো, শুভকামনা রইলো। আমি 2 দিন আগে ওর সাথে কথাও বলছি যে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতেছে, একটা বড় জায়গা, এই জায়গায় তুমি ঘাবড়াবা না, এবং অবশ্যই লং ভার্সনে খেলা, তুমি 1-2 ক্রিকেট খেলবা। কখনোই ওই যে তুমি যে শটটায় ফেভারিট সুইপ শটটা, কখনোই প্রথম অবস্থায় করবা না, কাট শটটা খেলবা না, আস্তে আস্তে খেলো, 1-2 খেলে একটা বড় রান করবা, 30-35 রান করার পরে তুমি একটু উইকেটে যেতে পারো। এই কথা সে মনোযোগ দিয়ে শুনছে এবং আমাকে বলে, স্যার আপনার কথা আমি রাখার চেষ্টা করবো। সুমাইয়াকে নিয়ে আপনার ভবিষ্যৎ প্রত্যাশা কি, মানে ওর উপরে আপনার প্রত্যাশাটা কি? ভবিষ্যৎ সে আমার মনে হয় আরো ক্রিকেট খেলবে, আরো ভালো খেলবে। তার এটা অনেক শক্তিশালী, দেখলাম তার বেসিকটা ফাউন্ডেশন অনেক শক্তিশালী। এবং পরবর্তীতে আমার সাথে সে একটু শেয়ার করছিল যে খেলাধুলার পাশাপাশি যখন খেলা শেষ করে ফেলবে, তো ক্রিকেট নিয়ে সে থাকবে, ক্রিকেট নিয়ে কাজ করবে। এটা একটাই হয়েছিল, যদি এটা ইয়েতে কোথাও যাইতে হয়, বাইরে কোথাও যেতে হয় ট্রেনিংয়ের জন্য, সেটাও সে করবে। তার বাইরে তার আব্বার মাথা অস্ট্রেলিয়াও যদি যেতে হয়, তার এক টিচার আছে বলে বিকেএস, সে অস্ট্রেলিয়া গেছিল, সেও বলছে সে ওকে করে দেবে আর কি, রেডি করে দেবে যে তুমি যদি ক্রিকেট খেলার পরে যদি কোচিং লেভেলে আসতে চাও, ওয়েলকাম, তোমার সব রাস্তা খোলা আছে। ময়মনসিংহে মেয়েদের ক্রিকেটের অবস্থাটা কেমন? এই মুহূর্তে খুব ভালো না, খুব নাজুক অবস্থা একেবারে। আসলে সত্যি কথা, প্লেয়ারই নাই, হাতে গোনা কয়েকজন প্লেয়ার আছে, এদেরকে দিয়ে তো আসলে মিনিমাম যে একটা টিমই যদি না করা যায়, তাহলে আমার শক্তিশালী দিকটা তো হারিয়ে গেল। বর্তমানে কি কি চ্যালেঞ্জ আছে মেয়েদের ক্রিকেটে আমাদের ময়মনসিংহে? আপনি মনে করেন, আপনার কাছে মনে হয়? আমার মনে হয় চ্যালেঞ্জিংটা তো দূরে কথা, প্লেয়ার থাকতে হবে, তো তৃণমূল শুরু করতে হবে। ক্রিকেট বোর্ডকে আমি এটাই বলবো যে আপনারা জেলা ভিত্তিক খেলাটা শুরু করেন। জেলা ভিত্তিক খেলা না, মেয়েরা আসবে না। মেয়েরা যখন দেখবে এই যে অনেক সময় রাস্তা দিয়ে হাইটে হাইটে মেয়েদের খেলা হইতেছে, কি হইতেছে, কি খেলা হইতেছে, এই খেলা জেলা লেভেলে খেলা হয়েছে, তখন মেয়েরা হবে। আর এর প্রতি একটা হবে যে আমরা যাবো, আমরা মাঠে যাই খেলবো। এটা না হইলে শোন, এটা আগেও বলছিলাম, এটা পাস হয়েছে, খেলা হবে।
পরবর্তী আর হয় না, হয়তো সরকার পতনের কারণে বোধহয় এরকম একটা ঝামেলা হয়ে গেছে, হয়তো এটা পাস হয় না। এটা পাস হয়ে গেছিলো জেলা লেভেলে খেলাটা, মানে আমার জেলা লেভেলে খেলাটা শুরু হওয়ার মানেই আমার মনে হয় যে প্লেয়ার আগে আসবে। আবার স্কুল লেভেলের খেলাটা অবশ্যই অবশ্যই করতে হবে, শুরু করতে হবে। সব স্কুলে গিয়া ক্রিকেট ব্যাটারি হোক বা জেলা ক্রীড়া সংস্থার লোকজনই হোক, যায় স্কুলগুলো বলতে হবে যে আপনার মেয়েদেরকে করান, ক্রিকেট খেলান। খুব সহজে সাইন করা সম্ভব, যদি একটু কষ্ট করে কোনো ব্যাপার না। যদি সুযোগ সুবিধা বাড়ে তাহলে এখান থেকে আরো অনেক সুময়া উঠে আসতে পারে কি? কোনো ব্যাপারই না, যদি সুযোগ সুবিধা দেয়, ক্রিকেট বোর্ড হোক যেই দেখ, তোরা আগে আসে যে তোমরা প্র্যাকটিস করো, আমরা আছি তোমাদের পিছনে, এই সাপোর্টটাই যদি দেয় আমি করতে পারবো। আমি আমার কলেজ স্কুলে অনেক পরিচিত আছে, আমি যে হাইলাইটস করবো তাদের মেয়েদের দেন, ওদেরকে খেলানোর দায়িত্ব আমার, ওদেরকে শেখানোর দায়িত্ব আমার। আপনারা এই করেন, আমাকে সাপোর্ট দেন, আমাকে খেলাধুলার সরঞ্জাম দিয়ে সাপোর্ট দেন, আমার অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে না, ওই সাপোর্টটা দেন, আমি পারবো। আজকের মেয়েরা যারা ক্রিকেট খেলতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? অবশ্যই ওরা আগে আসো, ওদের জন্য ওয়েলকাম রইলো, আগে আসো। ক্রিকেটে অনেক অনেক আগে গেছে অর্থনৈতিকভাবেও, অনেক মনে করে যে আমি এটাকে ই হিসাবে নিব, পেশা হিসেবে নেব, কোনো ব্যাপার না, নেওয়া যাবে। একটু কষ্ট করতে হবে, কষ্ট করলেই সম্ভব। ময়মনসিংহে মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য ময়মনসিংহের জেলা ক্রীড়া সংস্থা আছে বা ক্রিকেটের উপকমিটি আছে, এমনকি ময়মনসিংহ জেলা ক্রীড়া ওদের তো অফিসার আছে, এদের কাছে আপনার কোনো চাওয়া আছে? হ্যাঁ, অবশ্যই চাওয়া আছে। ওদের কাছে তো আমরা ওইরকম পাই না, ওরা আসলে এই জিনিসগুলার একটু অ্যাভয়েড করে যায়, মনে হয় যে না ছেলেদেরকে নিয়েই থাকি, মেয়েদেরকে যাবো ক্রিকেট। একটু যদি ওরা করে অন্যদিকে তাকায়, যে অন্যান্য জেলাগুলা কিন্তু মেয়েদের অজস্র হয়ে গেছে, বিভাগ ওয়ারিজগুলা ওরা অনেক আগে গেছে, আবার ফেসিলিটিস অনেক সুন্দর, অনেক সুন্দর। মেয়েদের আলাদা, ছেলের আলাদা প্র্যাকটিস হতেছে, ওদের ভালো কোচ আছে, সব কিছুই আছে। একমাত্র বোধহয় মনে হয় আমরাই পিছিয়ে গেছি, আমাদের ময়মনসিংহ পিছিয়ে আছে। এই ময়মনসিংহে মেয়েদের ক্রিকেটের দায়িত্বে কে? এই মুহূর্তে দায়িত্বে কেউই নাই, যেহেতু কোনো নির্বাচিত সরকার আসে নাই। আপাতত এটা পালন করতেছে ওই ক্রীড়া অফিসার কিছুটা আছে, বিভাগীয় কমিশনার আছে, ডিসি আছে, এরা মোটামুটি। আচ্ছা, আপনি তো মেয়েদের নিয়ে কাজ করেন, আপনি কখনো জেলা ক্রীড়া অফিসারের কাছে গিয়েছেন মেয়েদের বিষয় নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছিলাম যে মেয়েদের বিষয় নিয়ে আমরা একটাই করি, প্র্যাকটিসেরই করি, একটা লিগের আয়োজন করি 3-4টা জেলা নিয়ে। হ্যাঁ করেন, আমরা যতটুকু করা করবো, কিন্তু ওই যে বললাম না, আমাদের তো প্লেয়ার কম, শেরপুরে অনেক প্লেয়ার, জামালপুরে প্লেয়ার, নেত্রকোনা এরকম না, ময়মনসিংহ নেত্রকোনা অবস্থা একই। স্পেশালি সুময়াকে নিয়ে কিছু বলার আছে কিনা? ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, বা আপনি ওকে কোনো বার্তা দিতে চান কিনা? না, সময়ের জন্য শুভকামনা রইল। অবশ্যই একজন ভালো প্লেয়ার, ভালো জায়গায়, ভালো লিগটা খুব ভালো খেলছে, খুব সুন্দর খেলছে, আশা করি এটাও ভালো খেলবে, ওর জন্য শুভকামনা রইল, আশা করি ভালো করবে। ধন্যবাদ দাদা, গুরুত্বপূর্ণ সময় দাও। ওকে।